লাঞ্ছিতা ফুলের বিচার চাই। ইডিয়েট রিপোর্টার বিপ্লব মুখার্জি তার লেখনির অস্ত্র দিয়ে এই ভুজঙ্গনাগের উঁচু মাথাটাকে মাটিতে মেশাতে চায়। তার আগে ওর লেখনির অস্ত্রকে হবে ভোতা করে দেব। এদিকে এদিকে নতুন আসা ইনকাম ট্যাক্স অফিসার এই স্বরূপ স্যান্ডেল সে আবার অত্যাধিক ক্ষমতার অপব্যবহার করতে শুরু করেছে। নোট বাতিলের সময় আমার অ্যাকাউন্টে যে বে হিসাবে পুরনো নোট জমা পড়ে রয়েছে সে তার হিসেব চেয়ে পাঠিয়েছে। দেব সব হিসাব আমি তাকে পায়ে টু পায়ে বুঝিয়ে দেব বলে তাকে আমি কৌশলে ডেকে পাঠিয়েছে। ও যদি সরল অঙ্ক সরল মনে সমঝে যায় তো ভালো, আর তা না হলে ওই ইনকাম ট্যাক্স স্বরূপ সান্যালকে আমার হাতে ছেড়ে দাও দাদা সোনা, ওকে আমি একেবারে সাইজ করে ছেড়ে দেবো। ও সুইট সিস্টার, তুই স্বরূপ সান্যালকে চিনিস নাকি রে বোন? চিনি বলে খুব কম বলা হবে দাদা, ওকে আমি একেবারে হাড়ে হাড়ে চিনি। ও আমাদের কলেজে পড়তো, গায়ের একটা গোবেতার ছেলে যে কিনা সবসময় আমার পেছনে পেছনে গুড় গুড় করতো, আর আমি ওকে পাত্তাই দিই নাই। ভুল করেছিস সিস্টার, সেদিন যদি তুই ওকে পাত্তা দিয়ে রাখতিস তাহলে তোর ওই দাদা সুরাকে ফোর টেনশনের গুতা হজম করতে হতো না রে বোন। কিন্তু আমি কি করে বুঝবো দাদা শোনো, সেদিন হচ্ছে গাইয়া ভুচ্চা অদ্ভুত ভাবে এতটা উপরে উঠে আসবে। একেই বলে ভাগ্যচক্র সিস্টার। দাদা শোনো, এই চক্র কাকে কখন উপরে ওঠায় আর কাকে কখন নিচে নামায় তা কেউ বলতে পারে না রে বোন। দাদা শোনো, আর তা না হলে একদিন একদিন এই সুড়ি খানা চালানো এই ভুজঙ্গ নাকি কখনো এই এমএলএ গদি পর্যন্ত পৌঁছতে পারতো রে বোন। দাদা শোনো, কেন কেন তুমি এই বিশ্রী অতীতটাকে মনে করার চেষ্টা করছো? ওটা এবার ভুলে যাও দাদা শোনো, ভুলে যাও। অতীতের কথা কখনো ভুলতে নেই রে বোন। দাদা শোনো, যারা যারা অতীতকে ভুলে যায় তাদেরই বর্তমান থেকে ধীরে ধীরে পতন ঘটে। তাই বলছি বোন, দাদা শোনো, অতীতের কথা তুই কখনো ভুলবে না। ঠিক বলেছো, তুমি ঠিক বলেছো দাদা শোনো, ঠিক বলেছো। সৌরভের সঙ্গে আমার সেই অতীতের কথাগুলো আজ আবার নতুন করে মনে পড়ে যাচ্ছে। এই তো সেদিন কলেজ ছুটির পর কলেজ ক্যাম্পাস থেকে বেরিয়ে এসে সৌরভ আমার পেছনে পেছনে ডাকতে ডাকতে বলেছিল, একটু দাঁড়াও না আমি আমার একটা কথা শোনো। না আমি শুনবো না, কিছু শুনবো না। এসেছি ভালো শুধু তোমাকে, ভালোবাসি শুধু তোমাকে, বাসবো ভালো চিরদিন শুধু তোমাকে, শুধু তোমাকে। এসেছি ভালো শুধু তোমাকে, ভালোবাসি শুধু তোমাকে, বাসবো ভালো চিরদিন শুধু তোমাকে, শুধু তোমাকে, শুধু। তোমার মতো একটা গাইয়া বেকারের সাথে আমি প্রেম করব, এই কথা তুমি ভাবলে কি করে?
আমাকে ভালোবাসার মতো কি যোগ্যতা আছে তোমার? আছে, আমার একটা বিশাল হৃদয় আছে সীতা, যে হৃদয়ে জমিয়ে রেখেছি তোমার জন্য এক রাস ভালোবাসা। শুধু ভালোবাসা দিয়ে বাসা গড়া যায় না, তার জন্য চাই অনেক অনেক টাকা। টাকা? তোমার জন্য আমি দিন রাত এক করে টাকা রোজগার করব। আমার এই দাদাছানা রাজপ্রাসাদ থেকে তুলে এনে তুমি আমাকে কোথায় রাখবে? তোমার ওই মাটির কুড়ে ঘরে? তুমি পাশে থাকলে সেই সেই মাটির কুড়ে ঘরেই আমি সুখের রাজপ্রাসাদ গড়ে তুলব। বাস্তব আর স্বপ্নের মাঝে অনেক তফাৎ স্বরূপ। তুমি তো আমার স্বপ্ন শ্বেতা। ছোটবেলায় আমি মা বাবাকে হারিয়েই কাকার কাছে মানুষ হয়েছি। স্বরূপ, আজ কাকার অবর্তমানেই আমি যেন এক ছন্ন ছাড়া যাযাবর। কিন্তু কিন্তু তোমায় দেখে কেন জানি না আমার ওই যাযাবরী মনটা একটা ঘর বাঁধার স্বপ্ন দেখা শুরু করলো। তুমি তুমি কি সেই আমার স্বপ্নটাকে সফল করতে পারবে না সেটা? ছেঁড়া কাঁথায় শুয়ে রাজা হওয়ার স্বপ্ন দেখা সাজায় না, সাজে না স্বরূপ, সাজে না। সেটা কোটিপতির একমাত্র বর্ণ এই শ্বেতাকে ভালোবাসার যোগ্যতা যেদিন তুমি অর্জন করতে পারবে, সেদিন তোমাকে আমি আমার বুকে টেনে নিয়ে বলবো, আই লাভ স্বরূপ, আই লাভ ইউ। আর নয়তো আজকের মতো প্রত্যেকটা দিন তোমাকে ঠিক এমনি করে দূরে সরিয়ে দিয়ে বলবো, আই হেট ইউ স্বরূপ, সেটা। আই হেট ইউ, আই হেট ইউ। ভুল করেছিস সিস্টার, তুই সেদিন মহা ভুল করেছিস। সেদিন যদি তুই স্বরূপকে পাত্তা দিয়ে রাখতিস তাহলে সে হয়তো আজ আমাকে ফাঁদে ফেলতে চাইতো না রে বোন। আরে বাবা, সেদিন আমি স্বরূপের ফাঁদে না পা দিলে কি হবে? আজ কিন্তু আমি স্বরূপকে একেবারে আমার প্রেমের ফাঁদে ফেলে দেব। জানি রে বোন, জানি তোর জন্য স্বরূপের মনে একটা গোপন দুর্বলতা চাপা হয়ে আছে। তো ওকে দিয়ে আবার তুই নিজের বশে করে নিবি বোন, নিজের বশে করে নিবি। ঠিক বলেছো দাদা, ঠিক বলেছো। আর তখন আমি স্বরূপকে যা বলবো ও তখন তাই করবে। আর যদি না শোনে তাহলে ওকে আমি বুঝিয়ে দেব যে আমি ভুজঙ্গ তবে আমি গোক্র কেউটের মতো সবল মারি না, অজগরের মতো অস্ত গেলে শিকারের ওয়েটটা বুঝে গিলতে গেলেই অজগরকেই পেট ফেটে মরতে হয় মিস্টার নাগ। আরে আসুন 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 মিস্টার সান্যাল, এতক্ষণ আমরা আপনার কথাই আলোচনা করছিলাম। আরে আপনি বলে কেন ওকে তুমি দূরে সরে দিতে চাইছো দাদা? না, ও তো আমার খুব কাছের মানুষ, আই মিন আমার বয়ফ্রেন্ড। হ্যালো স্বরূপ। আচ্ছা আচ্ছা, নমস্কার নমস্কার ম্যাডাম। এই বয়ফ্রেন্ড বলছিস, তার মানে কি তোদের মধ্যে কোনো প্রেম ছিল নাকি রে বোন? হ্যাঁ দাদা শোনা, আমাদের সেই কলেজ লাইফ থেকেই প্রেম। আর স্বরূপ তো আমাকে ভীষণ ভীষণ ভালোবাসে। আপনার ধারণা ভুল ম্যাডাম, কারণ কোটিপতির একমাত্র বোনকে ভালোবাসার মতো কোনো যোগ্যতাই আমার নেই। আরে ভালোবাসার জন্য আবার যোগ্যতার কি প্রয়োজন ভাইয়া? সুন্দর একটা হৃদয় থাকলেই তো হলো নাকি? হৃদয় নাকি? হৃদয়ের মর্ম বুঝে স্যার। ভাই তো ভাই, বাজে কথা বাদ দিয়ে এবার কাজের কথাই আছে। শুনুন শুনুন মিস্টার নাগ, নোট বাতিলের সময়ে আপনার যে অ্যাকাউন্টগুলোতে বেআইনিভাবে প্রায় 4,80,00,000 টাকার বেআইনি নোট জমা পড়েছে, সেই টাকার আয়ের উৎস কি এবং কত টাকা আপনি ট্যাক্স ফাঁকি দিয়েছেন, কাইন্ডলি হিসেবটা দিলে আমি খুশি হব। দেব দেব ভাইয়া দেব। আরে তোমাকে খুশি করাই তো আবার একমাত্র কর্তব্য ভাইয়া। তাই তো শুধু হিসেব নয়, হিসেবে একটা মোটা অঙ্কের টাকাও হবে
তোমার অ্যাকাউন্টে ট্রান্সফার করে দেবো। What? হ্যাঁ, আর সেই জন্য কোন ফাইলটা কোন টেবিলে চালান করতে হবে সেই সাজেশনটাও আমি তোমায় দিয়ে দেবো। এই বাড়িটাকে তুমি অফিস বানাতে চাইছো নাকি? আরে বাবা, এই প্রথম স্বরূপ আমাদের বাড়িতে এসেছে, কোথায় ওকে আদর আপ্যায়ন করবে তা না, খালি শুধু সরি সিস্টার, সরি। আরে আমি ভুলেই গিয়েছিলাম যে স্বরূপ ইনকাম ট্যাক্স অফিসার হলেও সে তোর বিশেষ মনের অতিথি। কাজেই এই স্বরূপকে তোর বেডরুমে নিয়ে গিয়ে একটু ভীষণভাবে এন্টারটেনমেন্ট। শুনুন মিস্টার নাগ, আমি এখানে কোনো এন্টারটেনমেন্ট বা এনজয় করতে আসিনি। আমি এসেছিলাম অফিসিয়াল ভিজিট দিতে। অফিসিয়াল নয় স্বরূপ, তুমি আমার পার্সোনাল ভিজিট নেবে। এসো স্বরূপ। আমার রাস্তা ছেড়ে দাও সেটা। আরে বাবা, ছাড়বো বলে তো বলিনি। যেদিন আমি তোমাকে বলেছিলাম না, যেদিন তুমি আমার ভালোবাসার যোগ্যতা অর্জন করতে পারবে, সেদিন তোমাকে আমি আমার বুকে জড়িয়ে নিয়ে বলবো আই লাভ ইউ। হ্যাঁ, বলো বলো, আর কিছু বলবে না? ঠিক আছে, তোমাকে আমি এমনি করে জড়িয়ে ধরে বলবো, এত কাছে দুজনে প্রেম ভরা যৌবনে হঠাৎ ভুলে ভুল না হয়ে যায়। এত কাছে দুজনে প্রেম ভরা যৌবনে হঠাৎ ভুলে ভুল না হয়ে যায়। কাছে দুজনে প্রেম ভরা যৌবনে হঠাৎ ভুলে ভুল না হয়ে যায়। এত কাছে দুজনে প্রেম ভরা যৌবনে হঠাৎ ভুলে ভুল না হয়ে যায়। কি ভেবেছো তুমি? স্বরূপ, নিজের উলঙ্গ যৌবনকেই তো হিসেবে সাজিয়ে আমাকে তুমি স্বীকার করে নেবে? নেভার। যৌবনকে ফসরা সাজিয়ে শুধুমাত্র খদ্দেরের মনে জায়গা পাওয়া যায়, কিন্তু কিন্তু ভালোবাসার মানুষের মনে নয়। তুমি তো আমার ভালোবাসার মানুষ স্বরূপ। আর তুমি আমাকে একটিবার সুযোগ দাও, আমি প্রবেশ করছি। আমি তোমার সব হৃদয়ের সমস্ত কানায় আমি পূর্ণ করে দেবো। তোমার ভালোবাসার আজ আমার কোনো প্রয়োজন নেই সেটা স্বরূপ, কারণ অন্য একজনের নিঃস্বার্থ ভালোবাসায় আমার শূন্য হৃদয় আজ একেবারে ভরে গেছে। কে সেই ভাগ্যবতী? সাংবাদিক বিপ্লব মুখার্জির একমাত্র বোন স্বর্ণালী মুখার্জি, এবং খুব শীঘ্রই আমি তাকে বিয়ে করব। তুমি কারো নয় স্বরূপ, তুমি শুধু আমার। আমি ছাড়া আর কেউ তোমাকে পেতে পারে না, কেউ কখনো পেতে পারে না, কেউ না। কি ব্যাপার সেটা? তুই এখনো স্বরূপকে নিয়ে তোর বেডরুমে যাসনি বোন? আমি হেরে গেলাম দাদা সোনা, সামান্য একটা মেয়ের কাছে আমি হেরে গেলাম। আরে তুই কাঁদছিস কেন বোন?
কার কাছেই বা তুই হেরে গেছিস? ওই সাংবাদিক বিপ্লব মুখার্জির বোন স্বর্ণালীর কাছে। বিপ্লব মুখার্জির বোন স্বর্ণালী মুখার্জি? হ্যাঁ, যার কারণ স্বরূপ স্বর্ণালীকে ভালোবাসে, আর সেই জন্য স্বরূপ আমাকে নেগলেক্ট করেছে। তুমি এমন কিছু একটা করো দাদা শোনা, যাতে সেই মেয়েটাকে ছেড়ে ওই অহংকারী স্বরূপ স্বর্ণালীর আমি একেবারে সাহায্য করতে পারি। এই অপমানের প্রতিশোধ আমি কিছুতেই বলবো না দাদা শোনা, আমি কিছুতেই বলবো না দাদা। আমি এই অপমানের প্রতিশোধ নিতে চাই দাদা শোনা, আমি এই অপমানের প্রতিশোধ নিতে। আমিও বলিনি সিস্টার। সাংবাদিক বিপ্লব মুখার্জি আমার বিরুদ্ধে কলম ধরেছে, আর ওই অহংকারী ইনকাম ট্যাক্স অফিসার তার গোপন ফাইলগুলো ওপেন করতে শুরু করেছে। অদ্ভুতভাবে ওই দুজনের দুর্বল জায়গা হলো ওই স্বর্ণালী। কাজেই আমি ওদের এই দুর্বল জায়গাতে আঘাত করব না। আমি এক ঢিলে তিনটে পাখি শিকার করব। হ্যালো, হ্যাঁ আমি ভুজঙ্গনাথ বলছি। হোয়াট? আমার 5টা লরির চাল ছিনতাই করে লরিতে আগুন ধরিয়ে দিয়েছে। গুলি করে মারবো, জ্যান্ত শুয়োরের বাচ্চার গায়ের চামড়া তুলে নেব। কিন্তু কে সেই রাস্কেল? शक्तिमान? जी हाँ साहब, शक्तिमान। धोनी का दुश्मन सजे चाहा जितना को डाउन আছে সব লুটে নিয়ে গরিব का पास बिली করছে। और कभी इंसान के साथ कुछ अन्याय जुलुम হলে শক্তিমান জাদু का माफिक छूटे ऐसे जुलुम करने वालों को पिटाई করছে। আমি দেখতে চাই ওই শক্তিমান কত বড় শক্তিমান। তাই আমার হুকুম, 7 দিনের মধ্যে ওই শক্তিমানকে আমার কাছে বেঁধে আনবে। नहीं मालिक, नहीं, बिना कोई कीमत में मेरा बेटा शेर आपका कोई काम करबे ना। कीमत? जी हाँ मालिक, हिसाब के बाद मेरा बेटा कोई भी काम करबे ना। अगर कोई नया काम करना है तो इसका बख्शीश भी कुछ ज्यादा होना चाहिए। তুই কি আবার শের আমার কেনা গুন্ডা রহমান? ও জন্য ওকে প্রতি মাসে আমি 25,000 টাকা মাইনে দেই। কাজেই ওকে আমি যা কাজ দেব ঠিক তাই ওকে করতে হবে। तो ठीक है मालिक, इसीलिए मेरा बेटा शेर अब से आपका चोराई माल सप्लाई करबे। अब चाहे तो मौज के लिए कोई श्रोताली लड़की तुले लिए आसबे, लेकिन जान को बाजी लागिए। রহমান, मेरा बेटा शेर शक्तिमान का साथ टक्कर लड़े ना। আমি শেরের মুখে এ কথাটা শুনতে চাই। রহমান, पिताजी का सामने ए शेर खान कुछ भी बोलबे ना मालिक। শেখান मेरा पिताजी का हुक्म मिले ए शेर खान सारे दुनिया को खून का दरिया में भासिया दीते पारे, जुलुम का हक में सारे समाज को पूरे छाई करे दीते पारे, लेकिन पिताजी का हुक्म बिना ए शेर खान एकदम भी आगे बढ़बे ना मालिक। शाबाश बेटा शाबाश। তা শক্তিমানকে আমার হাতে তুলে দেওয়ার জন্য তোর বেটাকে কত টাকা পারিশ্রমিক দিতে হবে রহমান? पूरा 20,000। এই নে 10,000 টাকা ব্যাগ। বাকিটা কাজ হলেই পাবে। तो ठीक है मालिक। এই কিন্তু মনে রাখিস, 7 দিনের মধ্যে শক্তিমানকে না পেলে अब मौत सजन साहब
ए रोहमन का बेटा ए शेर खान को भी रुपया वापस करे ना। अब सोचिए लीन, आपका काम पूरा हो गया। और एक तो रोफा करिए मालिक। রফা वो साला सुअर का बच्चा रिपोर्टर विप्लव मुखर्जी क्या नाम है, उल्टा सीधा रिपोर्ट लिखते शुरू करिए छे। अब चाहे तो मेरा बेटा से उसका भी मौत का रिपोर्ट लिखिए देवे। हाँ। না না রমন, ওই বিপ্লব মুখার্জি এর সমস্ত যোগ্য রিপোর্টের জবাব দেওয়ার শখ আমার কষা হয়ে গেছে। तो ठीक है मालिक। बेटा बेटा सर, जी पिताजी। सारे दुनिया ढूंढ के 7 दिन का अंदर वो शक्तिमान को यहाँ हाजिर करना चाहिए। याद रखना बेटा शेर, शेर का बच्चा शेर है। शेर का काम और बात एक होता है रे बेटा, काम और बात एक होता है। याद रहेगा पिताजी, याद रहेगा। उसके साथ वो साली फूल वाली को भी हमें छोड़बे ना। ফুলওয়ালি जी हाँ साहब, फूल वाली वो साली हमारे नाम है उल्टा सीधा रिपोर्ट लगी है, इसीलिए वो साली फूल वाली जो बोल लिया हमें थोड़ा खाना पीना का खेला करबे। তার আগেই তো কালো কাবে নিয়ে গিয়ে তোর হাত পা ভেঙে তোর এলা আমি ঘুচিয়ে দেবো রে রাজকেল। কাঞ্চন তুই হ্যাঁ, আমি এই পলাশডাঙ্গা থানার সাব ইন্সপেক্টর হয়ে জয়েন করার পর তোমার নামে যে কুকীর্তি রিপোর্ট আমি জানতে পেরেছি, কাঞ্চন তাতে বুঝতে পারছি যে তোমার সাথে আমার সম্পর্ক সেতু বোধ হয় বেশি দিন স্থায়ী হবে না। কি বললি কাঞ্চন? আরে 2 দিনের পুলিশ অফিসার হয়ে বড় যে পুলিশি মেজাজ দেখাচ্ছিস রে কাঞ্চন। আরে তুই বোধহয় জানিস না তোর এই ইন্টারভিউর জোরে কিন্তু তোর চাকরিটা হয়নি। তার জন্য যথেষ্ট আমাকে সুপারিশ করতে হয়েছে রে কাঞ্চন। তোমার সুপারিশ আমি আইনের অফিসার হয়েছি বলে ভেবো না। এই আইন তোমার কেনা গোলাম হয়ে থাকবে। কাঞ্চন এমএলএ লেভেল নেটে জনগণের জীবন নিয়ে তুমি যে রাজনীতির জুয়া খেলায় মেতেছো, স্মাগলিং আর চোরাচালানের ব্যবসা করে কাঞ্চন! এই সভ্য সমাজটাকে কাঞ্চন তুমি নরক বানাতে চাইছো। আর তোমারই সাহসী হয়ে কাঞ্চন শের খান দিনে দুপুরে পথে ঘাটে নারীর সম্ভ্রম হানি করতে উদ্যত হয়। এসব অভিযোগ মিথ্যে কাঞ্চন, সব মিথ্যে। মিথ্যাকে সত্যিটা প্রমাণ করতে শের খানকে আমি থানায় নিয়ে চললাম। एक मामूली हैंडकप लिए से ए शेर को बंदी बनाते ऐसे इंस्पेक्टर साहब। शेर खान अरे मिस्टर, अपने साहब का अपना भाई ना बोले इसी बात अपना के हमें তুই যেমন এই এলাকার শের, কাঞ্চন আমিও এই এলাকার সাব ইন্সপেক্টর। আর একটা শেরের চেয়ে একজন সাব ইন্সপেক্টরের ক্ষমতা যে অনেক বেশি, এটা প্রমাণ করতে কাঞ্চন আমি থানায় নিয়ে চললাম। কাঞ্চন একজন ইন্সপেক্টরের ক্ষমতা অনেক বেশি, সেটা তোমাকে মানতে হবে মিস্টার নাগ। ওকে ছেড়ে দাও। স্যার আপনি? মিস্টার হ্যাঁ, রায় আমি। মিস্টার রায় নমস্কার মিস্টার নাগ। যথা সময় আমি এসে হাজির না হলে আপনারা দুজনেই মায়েরই একেবারে রাম ফাঁসা ফেঁসে যেতে। তো বলেন তো স্যার, কিছু যদি খরচা করেন তাহলে এ শালাকে এখানে একেবারে ফিনিশ করে দেব। না মিস্টার রায়, অত্যন্ত আমি দুঃখের সহিত জানাতে বাধ্য হচ্ছি, আমি নিজেই খাল কেটে কুমির ডেকে এনেছি, নইলে নিজের ভাই হয়ে কিনা আজ আমার বলেন কি স্যার, একই মায়ের পেটের সন্তান একজন শের আর একজন শিয়াল হয় কি করে? মিস্টার রায়, ও আমার সৎ মায়ের সন্তান। তাই বলুন স্যার। अपने भाई को थोड़ा संभल के रखिए साहब, और कभी ए शेर खान का पर हाथ उठाने का कोशिश करेगा तो उसका हाथ আমি तोड़ के शेर खान गले के बल लटका दूंगा। ए शेर खान
राजा इंस्पेक्टर साहब, शेर खान, जीना है तो मैं सिर्फ शेर की तरह जीऊंगा, लेकिन कुत्ता की तरह नहीं। রাগটা এবার কমেছে তো মিস্টার নাগ? ছি স্যার ছি, ভাবতে আমার বড্ড কষ্ট হচ্ছে কাঞ্চন, যে আপনি একজন পুলিশ অফিসার, যাদেরকে রক্ষা করার জন্য কাঞ্চন, সরকার আপনাদের আইনের ঊর্ধ্বে তুলে দিয়েছে, তাদের বুকে পা দিয়ে এই সমস্ত কালো বাজারিদের কালো টাকায় নিজের বিবেক বুদ্ধিকে বন্ধক দিয়ে দেশের সর্বনাশ করে চলেছেন। কাঞ্চন, আপনি মানুষের শত্রু, আইনের শত্রু, কাঞ্চন, সমাজের শত্রু। এই পোশাকটা পরার কোনো যোগ্যতাই আপনার নেই স্যার। কাঞ্চন, ছি স্যার ছি। আজকালকার দিনে কে কার কতটুকু কর্তব্য পালন করছে স্যার? আমার যদি যোগ্যতা থাকতো মিস্টার দা, তাহলে কি 5 লক্ষ টাকা দিয়ে এই পুলিশের চাকরিটা আমাকে কিনতে হতো? আমার যা হাইট আর যা কোয়ালিটি, তাতে বড় বাবু হতো দূরের কথা, একটা হাবিলদার হওয়ার যোগ্যতা আছে কিনার সন্দেহ। মিস্টার রায়, এই আপনার কথা ধরুন না, আপনি কি এমএলএ হওয়ার যোগ্য? আপনার যা কোয়ালিটি, তাতে মনে হয় ওই সুরি কানায় মাল বেচাই আপনাকে মানা। সরি স্যার, সরি। বেশ তো মাদলি কমিশনের নাকে তেল দিয়ে ঘুমোচ্ছেন, এদিকে যে আমার 5টা লরির চাল ছিনতাই হয়ে গেল, সে খবর আপনি রেখেছেন? আপনার বগি না থাকলে আমি কি করব বলুন স্যার? তার মানে স্কুলের বাচ্চাদের মিড ডে মিলে আসা সরকারি চাল আপনি গোপনে চুরি করে বিক্রি করতে চেয়েছিলেন, কিন্তু পড়ালা বলতে কেউ একজন তো আছেন স্যার, তাই বোধ হয় চোরের উপর পাট পাড়ি হয়ে গেল আর কি। হোয়াট? তবে একদম ভাববেন না স্যার, একদম ভাববেন না, 24 ঘন্টার মধ্যে আপনার বাট পাড়ি মাল ফেরত পেয়ে যাবেন। কিন্তু ও বুঝেছি, এর জন্য আপনাকে কত টাকা দিতে হবে মিস্টার রায়? ছি কি যে বলেন স্যার, আমার কাছে এখন টাকা মাটি টাকা 2 সমান। তাই বলেছিলাম কি স্যার, ওই টাউনের বুকে যদি 2 কাঠা জমির ব্যবস্থা করে দেন তাহলে। হোয়াট? কতদিন আর ওই থানার কোয়ার্টারে পড়ে থাকবো স্যার? মিস্টার রায়, বাড়ি টাড়ি তো একটা করতে হবে নাকি? মিস্টার রায়, আপনি ভাববেন না স্যার, যে চালবাজি করে আপনার চাল লুট করেছে তার গোষ্ঠী শুদ্ধকে টেনে এনে আমি একেবারে লক আপে পড়ে দেবো। এবার বলুন, কে আপনার চাল ছিনতাই করেছে? আমার চাল ছিনতাই করেছে ওই শক্তিমান। কি হলো মিস্টার রায়? আরে আপনি মাটিতে পড়ে গেলেন কেন? ভয়ে স্যার, ভয়ে। একজন পুলিশ অফিসার হয়ে আপনার এ কথা বলতে? আরে দূর মশাই, আমি কি আর তেমন পুলিশ অফিসার নাকি? আমি ঘুষ দিয়ে চাকরি পাওয়া, ঘুষ খেয়ে পেট ভরানো, পেট মাটা পুলিশ। সাধারণের পর হম্বি আর অ্যাকশনের সময়, ওই অ্যাকশনের সময় টেবিলের তলায় ফাইল আড়াল দিয়ে মাথা বাঁচানো পুলিশ। মিস্টার রায়, শক্তিমানের কথা আর কি বলবো স্যার, যেখানে অন্যায় অত্যাচার রাহাজানি খুন হচ্ছে সেখানে শক্তিমান উদয় হয়ে ওই জুলুমকারীদের বেধড়ক পিটিয়ে একেবারে হাসপাতালে পাঠিয়ে দিচ্ছি, তার কোনো হিসেব নেই। ও বেটা বোধহয় এবার আপনাকেও টার্গেট করেছে স্যার। বললে আমার উপর টার্গেট করেছে? শুধু তো আপনার উপরে নয়, আমিও আপনার 2 নম্বরী কারবার সঙ্গে জড়িত আছি বলে ও আমাকে বোধহয় ছাড়বে না স্যার। আমি বাড়ি যাবো স্যার, আমি বাড়ি যাবো। তো ভাই স্যার, এই জন্য কাউকে বডিগার্ড করে আমার সঙ্গে পাঠান স্যার। থামুন। এই জন্য সবাই বোধহয় আপনাকে হিচড়ে অফিসার বলে। হিচড়ে?
হিজড়ে তো আপনারা মানে আমাদের হিজড়ে বানিয়ে রেখেছেন স্যার। আপনারা মানে নেতারা মিস্টার রায়। সাথে ঢোল বাজাতে গিয়ে আমাদের দিকে টাকার বান্ডিল ছুড়ে দিচ্ছেন। মিস্টার আর রায়। আমরা সেই ঢোলের তালে তাল মিলিয়ে বলছি কি হলো গো কি হলো, আর ওই জনগণ বলছি বাস গেল গো বাস গেল। আমি বাড়ি যাবো স্যার, আমি বাড়ি যাবো। মিস্টার রায়, কে আছিস? শের খান, কালিয়া, মিস্টার রায়কে বাসা পর্যন্ত এগিয়ে দিয়া। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ, অনেক অনেক থ্যাংক ইউ। আমি বাড়ি যাবো স্যার, আমি বাড়ি যাবো। মিস্টার রায়! না না না, আজকে আমি কোনো খাবারই আমি মুখে তুলবো না। ও মা, সে কি কথা? সেই সকাল থেকে হাত পা পুড়িয়ে তোর জন্য এত কিছু রান্না করলাম। এত কিছু রান্না মানে? আর বলিস না রে বোন, সে এলাহি ব্যাপার। 7 রকমের তরকারি, পায়েস, পোলাও, তারপর চিংড়ি মাছের মালাইকারি ও খাসি মাংস ঝোল। চোরদা, আরে সকাল থেকে এসব বাজার করতে করতে তো আমি একেবারে হিমচিম খেয়ে যাচ্ছি। তারপরে ও যদি বলে কোনো খাবার মুখে তুলবো না, তখন আমার এই মনটায় কত কষ্ট হয়ে বলো তো। মনে কষ্ট পেলাম নাই বৌদি, ও খাক আর না খাক আমরা তো আছি নাকি। এ তুমি কি বলছো ঠাকুরপো? যার জন্মদিন সে কিছু খাবে না, অথচ তোমরা। জন্মদিনটা তো উপলক্ষ বৌদি, আসলে এই অজুহাতে চব্য চষরে খাবো আর কি। চোরদা, তুই তো জানিস সোনালি, আমাদের বৌদির হাতে রান্না ওই 5 স্টার হোটেলের খাবার কেউ হার মানায়। তো না মানুষ তো চল একটু চেখে দেখবি, চল। চোরদা বলছে তো আজকে আমি কিছু খাবো না, খাবো না, খাবো না। তাহলে আর কি করা যাবে, আমরাই না হয় ওগুলো খাবো। অবশ্য একদিন না খেলে এমন কিছু ক্ষতি হয় না না বা। ছোটদা কি বলছো? সত্যিকারে খাবার মানে? না না, খিদে আমার পেট চলছে, তবু আমি বলছি আমি কিছু খাবো না, খাবো না, খাবো না। আরে কিন্তু কেন? প্রচন্ড খিদে, পেট জ্বলছে, তবু বলছিস খাবি না, কিন্তু কেন? রেগে গেছি, আমি প্রচন্ড রেগে গেছি, তাই আমি আজকে কিছু খাবো না, খাবো না, খাবো না। কি বলছি, এরকম করতে নেই। আজ তোর জন্মদিন, তুই যদি আজ রাগ করে বসে থাকিস তাহলে কি আমাদের ভালো লাগে বল? আমার কি ভালো লাগছে আমাকে একা এভাবে মন মরা হয়ে থাকতে? স্বর্ণালী, এই স্বর্ণালীর জীবনে তোমরা যেমন তার কাছের মানুষ, তেমনি আমার বর্দা আমার অনেক আপনজন। আমার জন্মদিন আমার বর্দা যদি না থাকে, আমার কি আনন্দ করতে ইচ্ছে করবে বৌদি? ও এই কথা। হাসবে না, তুমি একদম হাসবে না বৌদি। তুমি কি জানো বর্দা আমাকে আগের মতো ভালোবাসেনি। সে যদি আমাকে ভালোবাসতো তাহলে সাংবাদিকের কাজ নিয়ে সে আজকে বাইরে চলে যেতে পারতো না। স্বর্ণালী, কার উপর অভিমান করছিস রে পাগলি? তোর চিন্তায় মানুষটাকে চোখে ঘুম নেই। তোর এই জন্মদিনের অনুষ্ঠানটাকে সুন্দর করে উদযাপন করার জন্য সে কত কিছু না করছে। তুই কি কি খেতে ভালোবাসিস তা সে সব নিজের হাতে ফর্দ করেছে। ছোটদা এসব তুই কি বলছিস? হ্যাঁ, তোর জন্মদিনের কথা বলে সে কোথাও কোনো কাজ নিয়ে যায়নি রে বোন। সে তোর জন্য না একটা সুন্দর দেখে শাড়ি কিনতে গেছে। কি বললে বৌদি? বড়দা আমার জন্য শাড়ি কিনতে গেছে? তুমি সত্যি বলছো বৌদি? শুধু শাড়ি কিনতে যায়নি রে বোন, সেই সঙ্গে তোর এই জন্মদিনের আমন্ত্রণ জানাতে গেছে তোরই মনের মানুষ স্বরূপকে। এবার আমিও যাই, ওই পাড়া প্রতিবেশীদের নিমন্ত্রণটা দিয়ে আছি। মানুষরা এসে যদি দেখে যে নিমন্ত্রণটা সারা হয়নি, তাহলে ও এসে আমাকে ভীষণ বকাবকি করবে। আমি এখন যাই, কেমন? বৌদি, বৌদি, আমার মনের মানুষকে তোমাদের আমন্ত্রণ জানাতে হবে না বৌদি, কারণ আমি আমার মনের মানুষকে আমি অনেক আগে আমন্ত্রণ জানিয়ে দিয়েছি। এই তো সেদিনের সে সুন্দর দিনটার কথা আজ স্বপ্নের মতো আমার চোখের সামনে ভেসে ওঠে। সেদিন দীঘা সাগর সৈকতের মাঝে ঝাউবনের ছায়ায় ছায়ায় লুকোচুরি খেলতে খেলতে আমি ইচ্ছে করেই হারিয়ে দিয়েছিলাম। আর আমাকে স্বরূপ না দেখতে পেয়ে পাগলের মতো সে আমাকে ডাকতে ডাকতে বলেছিল। একই স্বর্ণালী, তুমি কোথায়? হা ভগবান, এত ডেকেও আমি স্বর্ণালী সাড়া পাচ্ছি না কেন? লুকোচুরি খেলতে খেলতে কোথায় হারিয়ে গেলে স্বর্ণালী? তবে কি স্বর্ণালী এই সাগরের উত্তাল ঢেউয়ের মাঝে? না, তাই যদি হয়
তাই যদি হয় আমি ওই সাগরের উত্তাল ঢেউয়ের মাঝে ঝাঁপিয়ে পড়ে। না গো না, তুমি কি করছো স্বরূপ? তুমি কি করছো? আমি তো তোমারই কাছে যাচ্ছিলাম স্বর্ণালী, তোমায় খুঁজে না পেয়ে ভাবলাম তুমি হয়তো পরপারে পৌঁছে গেছো, আর সেই জন্যই তো আমি। না গো না, তোমাকে ছেড়ে আমি কখনো পরপারে যেতে পারি না। তুমি আমার পাশে থাকলে সেটাই তো আমার কাছে একটা স্বর্গ। আর সেই স্বর্গের পথ ধরে আমি তোমার হাত ধরে এগিয়ে যেতে চাই এই দীঘার শাউবনের ছায়ায় ছায়ায়। শোনো বলি গানে গানে কিছু কথা, গানে গানে তুমি যে আমার কামনা, কত জীবন মরণ সাধনা, কত জীবন মরণ সাধনা। শোনো বলি গানে গানে কিছু কথা, গানে গানে তুমি যে আমার কামনা, কত জীবন মরণ সাধনা, কত জীবন মরণ সাধনা। কোনো দিন নদী যদি থেমে যায়, নদী যদি থেমে যায়, সাগরের কাছে যদি নাই পায়। মোরা চলবো ভালোবাসবো, মোরা চলবো ভালোবাসবো, হারবো না কেউ কোনোদিন। শোনো বলে গানে গানে কিছু কথা, গানে গানে তুমি যে আমার কামনা, কত জীবন মরণ সাধনা, কত জীবন মরণ সাধনা, কত জীবন মরণ সাধনা। না না, স্বরূপ শুধু আমার মনের অতিথি নয়, সে আমার ভালোবাসার পারিজাত। তাই তো তাকে আমি আমার হৃদয়ে যত্ন করে আমার ফুলদানিতে আমি তাকে সাজিয়ে রাখবো। তোমার এই যৌবনের মধু দিয়ে আমার কমনার কলসিটা খাবে, কানায় কানায় ভরিয়ে নেবে। কে কে আপনি? আমি এখানকার এবেলে ভুজঙ্গ নাগ। ভুজঙ্গ নাগ? তার মানে? হ্যাঁ, মানে সাপ। তবে আমি গোখ্র কেউটের মতো ছবল মারি না, অজগরের মতো অস্ত গেলে খা। কেন কেন আপনি এখানে এসেছেন? বলুন কেন এসেছেন? কি চাই আপনার? তোমার যৌবনের মধু দিয়ে একটু একটু খেলা করতে চাই সুন্দরী। ছি ছি ছি, একটা বয়োজ্যেষ্ঠ মানুষ হয়ে এইভাবে নোংরা ভাষায় কথা বলতে আপনার লজ্জা করে না? লজ্জা করছে তো তোমার সামনে এইসব কথাগুলো বলতে না, সত্যি আমার ভীষণ লজ্জা করছে গো। আর তাই তো কথায় না বলে কাজে আমি আমার ইচ্ছেগুলোকে প্রকাশ করতে চাই। কি আপনি আমার দিকে এইভাবে এগিয়ে আসছেন কেন? যান, বেরিয়ে যান এখান থেকে, বেরিয়ে যান। চুপ চুপ কর শয়তানে। তোর দাদা বিপ্লব মুখার্জি তার লেখনীর অস্ত্র দিয়ে এই ভুজঙ্গ নাগকে মান সম্মানটাকে বলি দিতে চেয়েছে রে। আর তোর এই নৃত্যকে বলি দেওয়া যাবে? কে আছে? আমাকে বাঁচাবে? কেউ নেই সুন্দরী, কেউ নেই। আমার সর্বনাশ করো না, আমাকে ছেড়ে দাও। এখানে শুধু তুমি আর আমি আর তুমি সুন্দরী। এসো কাছে এসো, ধরে দাও বলছি। খবরদার
আমার কাছে এসো ধরা বলছে আমার কমণ্ডটাকে তুমি কড়াই কড়াই ভরিয়ে দাও কেউ নেই সুন্দরী এসো এসো বলছে এসো ছি 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 রে ননি ছি 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 রে ননি ছি রে ছি রে ছি 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 রে ননি ছি 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 রে ননি ছি রে ছি রে ছি 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 রে ননি ছি 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 রে ননি ছি রে ছি রে ছি ইডিয়েট রিপোর্টার বিপ্লব মুখার্জি তোমার জন্য আজ আমি এক নতুন রিপোর্ট তৈরি করে গেলাম কাল তোমার সংবাদপত্রে প্রথম পাতায় লেখা হবে তোমার বোনের উপর এক পাশবিক বলাৎকারের রিপোর্ট না না কে যেন এদিকে আসছে বলে মনে হয় সর্বনাশ ভেরি গুড এই ভুজঙ্গ ডাকতে তার সমস্ত অপরাধ থেকে মুক্তি দিতে গিয়ে আসছে তোরই ভালোবাসার রাজকুমার এই হরমজাদে এতক্ষণ তোর উপর যা কিছু করলো তার চোখে যায় তোর ভালোবাসার প্রেমিক শুরু এর বাইরে যদি একটা সত্যি কথা বলেছিস তো তোর দাদাকে আমি গুলি করব আমি ভুজঙ্গ তবে আমি গোক্র কেউটের মতো সবল মারি না অজগরের মতো হস্ত গিলে খায় ঈশ্বর আমার জীবন নিয়ে তুমি কি নিষ্ঠুর খেলা খেললে ঠাকুর এ কলঙ্ক আমি কোথায় লুকোবো এ লজ্জা আমি কোথায় থাকবো তুমি আমাকে এখন পথ বলে দাও ঠাকুর তুমি এখন আমাকে পথ বলে দাও পথ বলে দাও তুমি কোন পথে যাই আমি কোন পথে গেলে মাগো সান্ত্বনা পাই দাও বলে মা দাও বলে মা দাও বলে মা দাও বলে মা পথে বলে দাও তুমি কোন পথে যাই আমি কোন পথে গেলে মাগো সান্ত্বনা পাই দাও বলে মা
আমি স্বরূপকে কিছুতে আমি এই নাও স্বর্ণালী, তোমার জন্মদিনে দেওয়া আমার এই ক্ষুদ্র প্রীতি উপহার। না না না, তুমি আমাকে ছুঁয়ো না, যাও, তুমি চলে যাও আমার সামনে থেকে, তুমি চলে যাও। একই স্বর্ণালী, তোমার চোখে জল, তোমার কণ্ঠস্বর কেমন যেন অস্বাভাবিক। তুমি কি অসুস্থ না, স্বর্ণালী? আমি সম্পূর্ণ সুস্থ, তাই তোমার কাছে আমি দয়া করে বলছি, যাও, তুমি চলে যাও আমার সামনে থেকে, তুমি চলে যাও। তুমি তো আমার তোমার জন্মদিনে আমায় তুমি নিমন্ত্রণ করেছো স্বর্ণালী, কিন্তু কেন তুমি আমার উপহার গ্রহণ না করে তুমি আমায় চলে যেতে বলছো? আমি জানি না, আমি জানি না স্বরূপ, আমি কিছুই জানি না, শুধু তোমার কাছে হাত জোড়ো করে অনুরোধ করছি, যাও, তুমি চলে যাও আমার সামনে থেকে, নইলে হয়তো এখনই বর্দা এসে তোমাকে জিজ্ঞাসা করবে। স্বর্ণালী, একটু শাড়িটা কেমন হয়েছে? বর্দা, কি হলো রে বোন? না, আয় আয় কাছে আয় বোন। দাদা দাদা বলে তুই সেই আগের মতো আমার বুকে ঝাঁপিয়ে পড়, আমি আমার দুহাত দিয়ে আমি তোর বেদনার সবটুকু অশ্রু আমি মুছে দেবো রে বোন। এই অভাগিনী কলঙ্কিত দেহটাকে তুমি আর স্পর্শ করো না দাদা, তুমি স্পর্শ করো না। কি বললি তুই? কলঙ্কিত দেহ? 1 জানুয়ারি লালসার থাবায় তোমার এই আদরের বোন স্বর্ণালী আজ সে তার সব কিছু হারিয়ে ফেলেছে বর্দা, তাই তো এই সভ্য সমাজে আছে ধর্ষিতা কলঙ্কিনী। কি বললে স্বর্ণালী? স্বর্ণালী, তুমি না না, এ হতে পারে না স্বর্ণালী, এ আমি বিশ্বাস করি না। তুমি মিথ্যে বলছো স্বর্ণালী, তুমি আমার ভালোবাসা থেকে মুক্তি পেতে তুমি মিথ্যে নাটক করছো স্বর্ণালী, তুমি মিথ্যে নাটক করছো। স্বর্ণালী, স্বর্ণালী, বল না রে, বল, যা বলছিস সব মিথ্যে। তোর কথা শুনে ওই মানুষটা কেমন বাবা হয়ে গেছে, ওই মানুষটা দেখেছি অন্তত যে একটিবার মিথ্যে করে বল না রে বল, তুই যা বলছিস সব মিথ্যে, বল না রে বল, বল না, মিথ্যে মিথ্যে। বৌদি না, বৌদি না, এ সম্পূর্ণ সত্যি সত্যি সত্যি। বাহ, চমৎকার! ওগো আধুনিক সভ্য সমাজ, ওগো এদেশের শিক্ষিত বিবেকহীন জনগণ, আর কতকাল তোমরা নীরব দর্শক হয়ে চুপ করে থাকবে? এই স্বর্ণালী যদি আমার বোন না হয়ে ও তোমাদের বোন হতো, তাহলে কি তোমরা এমনি ভাবে চুপ করে নীরবতার শ্মশানে চুপ করে বসে থাকতে পারতে? দাদা, স্বর্ণালী, এ আমরা কোন সমাজে বাস করছি, যেখানে বাড়ির মধ্যেও মা বোনদের সম্ভ্রম ভুলণ্ঠিত হয়? এ কেমন সভ্য সমাজ! ওগো, ওগো, এবার তুমি একটু শান্ত হও, তুমি শান্ত হও। বলো স্বর্ণালী, কে সেই জানোয়ার? কে তোমার নিষ্কলঙ্ক মনে ছিটিয়ে দিয়েছে কলঙ্কের কালি? বল, বল স্বর্ণালী, বল, কে কে তো সর্বনাশ করেছে? চুপ করে থাকিস না, বল, বল, কে সর্বনাশ? আমি। এই হারামজাদি, তোর উপর এতক্ষণ যা কিছু ঘটলো তার জন্য একমাত্র দায় তোর প্রেমিক স্বরূপ। এর বাইরে যদি একটা সত্যি কথা বলেছিস তো তোর দাদাকে আমি গুলি করে। বলো স্বর্ণালী, বলো, চুপ করে থেকো না স্বর্ণালী। বল, বল, কে তো সর্বনাশ করেছে? বল বল বোন, কে তো সর্বনাশ করেছে? কে সে শয়তান? বল। সে শয়তান? বল, সে শয়তান ওই স্বরূপ। কি বললে স্বর্ণালী? আমি তোমাকে তুমি আমার সরলতার সুযোগ নেই, তুমি আমার সর্বনাশ করেছ।
চুপ করো স্বর্ণালী, তুমি চুপ করো। তোমার মিথ্যের ভারে আমার সত্যের পৃথিবীটা ভেঙে চৌচির হয়ে যাবে, বাতাস চিরতরে স্তব্ধ হয়ে যাবে, মিথ্যে হয়ে যাবে ভালোবাসার মধুর সম্পর্ক। তুমি কেন করলে ভাই, কেন করলে? আমরা তো তোমাদের সম্পর্ক মেনে নেই, আমরা তোমাদের বিয়ে দিতে চেয়েছিলাম, তাহলে কেন তুমি এইভাবে স্বর্ণালী সর্বনাশ করলে? বলো কেন কেন কেন? আপনারা বিশ্বাস করুন বৌদি, এই কাজ আমি করিনি। যাকে আমি আমার জীবনের চেয়েও বেশি ভালোবাসতাম, আমি কি তার কোনো ক্ষতি করতে পারি? চুপ কর লম্পট। মিথ্যে ভালোবাসার দোহাই দিয়ে তুই সাধু সাজতে চাইছিস? না রে শয়তান, না। আবার বোনের সর্বনাশ করে তুই কখনো রিহাই পাবি না। তোকে আজ আমি ছেড়ে দাও। তুমি কি পাগল হয়ে গেলে? মেরো না, মেরো না দাদা, ওকে তুমি মেরো না। ওকে তুমি এখনই এখান থেকে চলে যেতে বলো। আমি ওকে কিছুতে সহ্য করতে পারছি না। যাও, চলে যাও জানোয়ার, তুমি এখান থেকে চলে যাও। ওকে আমি পুলিশের হাতে তুলে দেবো। তাই দিন দাদা, আপনারা আমাকে পুলিশের হাতে তুলে দিন। স্বর্ণালী, তুমি নীরব কেন স্বর্ণালী? যে তোমার নারীত্বকে কলঙ্কিত করেছি, তাকে তুমি নিজের হাতে শাস্তি দাও স্বর্ণালী। তোমার মনের তীব্র জ্বালা মেটাতে এই লম্পট জানোয়ারটার বুকে তুমি লাথি মারো স্বর্ণালী, তুমি লাথি মারো। স্বরূপ, ঠিকই করেছো স্বর্ণালী, তুমি ঠিকই করেছো। যে তোমাকে নিঃস্বার্থভাবে অন্ধের মতো ভালোবেসে মহা অপরাধ করেছিল, এটাই তো তার একমাত্র শাস্তি হওয়া উচিত স্বর্ণালী, একমাত্র শাস্তি হওয়া উচিত। যাচ্ছি দাদা, যাচ্ছি। আজ আমি কোনো প্রতিবাদ করব না, আমার দুর্ভাগ্যের কাছে জানাবো না কোনো অভিযোগ। স্বর্ণালী, কেউ না জানলেও তুমি তো ভালো করেই জানো আমি কতখানি অপরাধী, আর সেই অপরাধের সাজা নিতে আমি আইনের কাঠগড়ায় চললাম। তোমার বুক ভরা দীর্ঘশ্বাস হোক আমার চলার পথের পাথে হোক, তোমার অভিশাপ হোক আমার একমাত্র সঙ্গী, আর তোমার তিরস্কার হোক আমার ব্যর্থ জীবনের একমাত্র পুরস্কার। চিরদিন আধারে স্বরূপ কেটে গেল এই জীবন, কেউ তো প্রদীপ হাতে কাছে আসেনি। চিরদিন আধারে কেটে গেল এই জীবন, কেউ তো প্রদীপ হাতে কাছে আসেনি। দূর থেকে